আহ, স্নিগ্ধা ভয় পেয়ে তড়িঘড়ি করে বলল। কি হয়েছে, কি হয়েছে? স্যুপ কি ভালো হয়নি? ঝাল বেশি হয়েছে? শিশির ওর উদ্বেগ মাখা কণ্ঠস্বর শুনে বলল, রিল্যাক্স, জাস্ট একটু গরম ছিল। ও আচ্ছা, সরি। এরপর সে ফু দিয়ে দিয়ে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে মেডিসিন দিয়ে দিল। সাদিফ কল শেষ করে রুমে আসলো। স্নিগ্ধাকে জিজ্ঞেস করলো খাওয়ানো শেষ কিনা। হ্যাঁ বোধক উত্তর পেয়ে সে স্নিগ্ধাকে একটু রুমের বাইরে যেতে বলল। সে কথা না বাড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো। এটা কি তুই ঠিক করলি কুয়াশা? কুয়াশা আর তিয়াশা ক্লাসে বসে আছে, এখনো স্যার আসেনি। কালকের ঘটনাটা তিয়াশার মোটেই ভালো লাগেনি। কুয়াশা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই নিজেই বাজি ধরেছিলি। আমি তো মজা করেছিলাম। মজা? কিসের মজা? তুই জানতিস না আমি ওর সাথে 6 মাস থেকে অভিনয় করছি? তখন কেন এসব বলিসনি? আমি ভাবছিলাম তুই হয়তো সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস। ওদের মতো ছেলেকে কে ভালোবাসবে? সে শুধু আমার বাবার কোম্পানির কর্মচারী, আর কিছুই না। ওর জন্য কি তোর একটুও খারাপ লাগছে না? যেখানে আমি ওর প্রতি কিছুই অনুভব করিনি, সেখানে খারাপ লাগার কি আছে? ক্লাসে স্যার চলে আসাতে ওদের কথার এখানেই সমাপ্তি ঘটল। সাদিফ শিশিরের সাথে কালকের বিষয় নিয়ে কথা বলছে। টানা 1 ঘন্টা ধরে সে শিশিরকে বুঝাচ্ছে যাতে কুয়াশাকে ভুলে যায়। শিশির কিছুই না বলে চুপচাপ শুনে যাচ্ছে। সাদিফের কথায় তার কোনো ধ্যান নেই। সে মনে মনে কিছু ভাবছে, নিশ্চিন্তায় মগ্ন। হুট করে শিশির বলে ওঠে, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, কারো করুণার পাত্র হতে চাই না। সাদিফ গম্ভীর কণ্ঠে বলল, তো তুই এখন কি করবি ভাবছিস? আমি এই চাকরি ছেড়ে দিতে চাই সাদিফ। হ্যাঁ, সেটা তো সাদিফ যখন বুঝলো শিশির কি বলতে চাইছে, তখন সে চকিত দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, কি? কেন? না মানে অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছিস, এখন আবার ছাড়বি কেন? সাদিফের চিৎকার শুনে স্নিগ্ধ দরজার কাছে এসে দাঁড়ায়, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। ভাইয়া যদি ওকে বকে, সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরের কথা শুনতে থাকে। তাকে জানতেই হবে শিশির ভাইয়ের কি হয়েছে। ওটা কুয়াশার বাবার কোম্পানি। ওর করা সুপারিশের জন্য নাকি আমি চাকরিটা পেয়েছি, তাই আমি এই চাকরি ছেড়ে দিতে চাই। কিন্তু কিন্তু তুই তাহলে এখন কি করবি? আমি নিজের কোনো বিজনেস শুরু করতে চাইছি। সে তো অনেক টাকার ব্যাপার, এত টাকা কিভাবে পাবি? দেখি আগে আব্বুর সাথে কথা বলা লাগবে, না হলে আম্মুর কিছু জমি আমার নামে আছে, সেগুলো বিক্রি করে দিব। আচ্ছা দেখ, যেটা ভালো মনে হয়, আর টাকা লাগলে আমাকে বলিস। শিশির বিদ্রুপাত্মক কণ্ঠে ওকে বলল, তুই আর টাকা? তুই টাকা কোথায় পাবি শুনি? তোকে কি আমার ফকির মনে হয়? তোমার বাসার বাইরে যে একটা সুন্দর বাইক দাঁড়িয়ে আছে, সেটা জানিস না? যতদিন ওই বাইক থাকবে ততদিন আমি বড়লোকস। না না না, বড়লোকস নয়, প্রো ম্যাক্স। শিশির ওর কথা শুনে অবাক হলো। বাইকটা সাদিফের অনেক প্রিয়। ওর বাইককে কাউকে হাত দিতে দেয় না, আর আজকে তার বিপদে সে নিজের প্রিয় বাইকটা বিক্রি করে দিতে চাইছে। ওর মতো বন্ধু থাকলে লাইফে আর কারো প্রয়োজন পড়ে না। শিশির নিজের আবেগ লুকিয়ে রেখে বলল, ওটা তো তোর বউ। তোর বউ মানে আমার ভাবি। ভাবিকে অন্যের কাছে বিক্রি করে আমি কিভাবে টাকা নিব বল? এই কথাটা শুনে স্নিগ্ধা ফিক করে হেসে ফেলল। ঠিক হয়েছে, এই বাইকটাকে ওর ভাই ওর থেকে বেশি ভালোবাসে। একটু কিছু হলেই বাসা মাথায় তুলে ফেলে। ওর হাসির আওয়াজ যাতে ভেতরে না যায়, তাই সে মুখে হাত দিয়ে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে। এদিকে সাদিফ বলছে, মানুষের ভালো করতে নেই, যা দিলাম না তোকে আমার বউ। ভাবছিলাম বউ একটা গেলে আর একটা পাওয়া যায়, কিন্তু তুমি তো মিয়া মনে হয় এক নারীতে আসক্ত, তাই এসব বলছো। হুট করে শিশিরের চেহারা রং বদলে যায়, মুখটা ফ্যাকাশে লাগছে। সাদিফ নিজের ভুল বুঝতে পারে, তবুও তো ওর সব কথা জানা দরকার। সে জিজ্ঞেস করলো, ওই সেমরি কি করে রে? এত ভাব কিসের? বাপের টাকায় পুটনি করতে ভালোই লাগে মনে হয়। সেটা তোর চেয়ে কে ভালো বুঝবে? শিশিরের বাচ্চা, ভালো হবি না তুই। দেখিস একদিন আমিও অনেক বড় কিছু করব। আচ্ছা, আমি আমার বুড়ো হওয়ার অপেক্ষায় থাকলাম। তুই অসুস্থ তাই কিছু বললাম না, আজকে তুই বেঁচে গেলি, পরে কিন্তু আর ছাড় পাবি না। তোর যে সে সাহস নাই তা আমি ভালো করেই জানি। আচ্ছা মজা বাদ দে, ওই শীত না কুয়াশা কি করে? মেডিকেলে পড়ে। ওদের কথা চলতেই থাকলো। এদিকে স্নিগ্ধা বুঝতে পারলো এখানে মেয়ে ঘটিত ব্যাপার আছে। সে কুয়াশার নাম আর মেডিকেল কলেজের নাম মনে রাখলো। শিশির ভাইয়ের মতো একটা ছেলে কিভাবে কারো প্রেমে পড়তে পারে? মানে মেয়েটা তাহলে নিশ্চয় অনেক সুন্দরী। তাহলে তো শিশির ভাই আর প্রেম।
না হলে তো শিশির ভাই আর প্রেম দুটো সর্বদা বিকর্ষণই করে। সে ভাবতে লাগলো মেয়েটার সাথে তাকে দেখা করতেই হবে। কিন্তু স্নিগ্ধা আবার মনে মনে ভাবল, আমি কেন ওর সাথে দেখা করতে চাইছি? আমার কি যায় এসে এসবে? আমি কেন শিশির ভাইয়ের কথা ভাবছি? পরে সে নিজেই নিজেকে বুঝ দিল, শিশির ভাই আমার ভাইয়ের বন্ধু, মানে আমারও বন্ধু, নাথুরি আমারও ভাই। ভাই কষ্ট পেলে তো সেটা বোনকেই দেখতে হবে নাকি? নাহলে আর কে দেখবে? শিশির ভাইয়েরও তো নিজের কোনো ভাই বোন নেই, মানে এখন সবকিছুর দেখভাল তাকেই করা লাগবে। সাদিফ আর স্নিগ্ধা দুপুরের একটু আগে বাসায় আসলো। ওদের দেখে এহেমাত জিজ্ঞেস করলেন, কি খবর? শিশির এখন কেমন আছে? সকালে ওরা যাওয়ার পর সিনহা বেগমের কাছে সব শুনেছেন। জি আপু, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কি হয়েছিল? বৃষ্টিতে ভেজার কারণে অনেক জ্বর হয়েছিল, তাই অনেক দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তোমাদেরও বলি কাণ্ডজ্ঞান, যে সহ্য হবে না সেটা কেন করতে হবে? একটু বড় হলেই যে তোমরা নিজেকে কি ভাবো? সাদিফ ওনার কথাই মনে মনে বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আবার শুরু হলো ওনার জ্ঞান দেওয়া। এখন কখন যে ব্রেক করবে তার ঠিক নেই। এইদিকে স্নিগ্ধা সাদিফের এই হাল দেখে মুচকি মুচকি হাসছে। সাদিফ ওর দিকে তাকিয়ে থাপ্পড় দেখালো। ঠিক সেই সময় সাদিফের দূত হয়ে আসলো সিনহা বেগম। ছেলেকে উনি ভীষণ ভালোবাসেন, ছেলের বিপক্ষে একটা কথাও শুনতে রাজি নন। তিনি এসে রাগী দৃষ্টিতে হিমাদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, বলি কি শুরু করলে এসব? হ্যাঁ, সারাদিন এত কথা বলেও তোমার মুখ ক্লান্ত হয় না? ছেলেটা আমার এতক্ষণ পর বাড়ি আসলো, আর সে কই জল শরবত খেতে বলবে তা না, ওনার জ্ঞানের ভান্ডার খুলে বসেছে। আর এই মেয়ে, তুই কেন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? ভাইকে পানি দিতে পারিস না? সাদিফ এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে ওর মতোই মুচকি মুচকি হাসতে লাগলো। পরে আহ্লাদী কণ্ঠে বলল, দেখো তো আম্মু, বাড়িতে ঢুকতেই পারেনি ঠিক মতো, আর বাবা কত কথা শোনাচ্ছে। আমি তো ক্লান্ত, ওখানে কত কাজ করলাম, তার হিসেব আছে। অনেক খিদে পেয়েছে, খাবার দাও তো। তারপর ওদের জন্য তো খাবার নিয়ে যাওয়া লাগবে। আঙ্কেল তো সকাল থেকে দৌড়ঝাঁপ করার জন্য এখন রান্না করতে পারেনি। আচ্ছা আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয় বাবা, আমি এখনই খাবার দিচ্ছি। সাদিফ যাওয়ার পরে সিনহা বেগম আবারও হিমাদ সাহেবের দিকে তাকিয়ে জাজালো কণ্ঠে বললেন, তোমাকে কি আলাদাভাবে খাবার আনতে বলতে হবে? তাড়াতাড়ি চলো রান্নাঘরে, আমার সাহায্যের দরকার। হিমাদ দীর্ঘশ্বাস ফেললেন। এই বউ জাতি সবসময় বর জাতিকে দমিয়ে রাখে। কিছুই করার নেই, এটাই মেনে নিতে হবে, নাহলে ঘর ছাড়া করে ছাড়বে। বনাঞ্চল প্রকৃতির এক অপরূপ রূপ। এখানকার বাতাসে এক অদ্ভুত প্রশান্তি রয়েছে, যেখানে গাছের পাতার সোধা গন্ধ, মাটির মিষ্টি গন্ধ এবং পাখিদের কিচিরমিচির শব্দ এক অন্য ধরনের অনুভূতি সৃষ্টি করে। বনের মেঘলা আকাশের নিচে বিশাল উঁচু গাছের ছায়া, গাছের ডালে ঝুলে থাকা শ্যামল লতা এবং বিভিন্ন ধরনের ফুলের বাহার, পাখিদের কণ্ঠস্বর, পাতার কলকল শব্দ এবং নদীর প্রবাহিত জল একত্রিত হয়ে প্রকৃতির অনন্য সঙ্গীত তৈরি করে। নদীর তীরে ঢেউয়ের কোলাহল কিংবা নদীর বুকে সোনালি সূর্যাস্ত, এইসব দৃশ্য এক আধ্যাত্মিক প্রশান্তির অনুভূতি দেয়। প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা আমাদের অন্তরকে শুদ্ধ এবং মানসিক শান্তি প্রদান করে। এটি মানুষের জীবনে এক অনন্ত উৎসাহ এবং উদ্দীপনা এনে দেয়। শিশির তাই এসেছে আজ এই রহস্যময় রাজ্যে নিজেকে মানসিক শান্তি দেওয়ার জন্য, তার হৃদয়ের রক্তক্ষরণ নদীর জলে মুছে ফেলার জন্য, বাতাসের সাথে উড়িয়ে দেওয়ার জন্য। এখানে যে সে কতক্ষণ ধরে বসে আছে তার কোনো ঠিক নেই। শহর থেকে অনেক দূরে আসছে, ঘন জঙ্গল পেরিয়ে বর্তমানে নদীর তীরে বসে আছে। দৃষ্টি তার প্রবাহিত জলের স্রোতে। মনটা এতক্ষণে আস্তে আস্তে ভালো হচ্ছে। ভাবছে এখন কিভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আজ সে চাকরি ছেড়ে দিয়েছে। ওই অফিসে কাজ করা তার পক্ষে আর সম্ভব না। তাকে নতুনভাবে সব শুরু করতে হবে। জীবনের সর্বোচ্চ মাকাম তাকে অর্জন করতে হবে। তার জন্য যত কণ্ঠ কাকীর্ণ জটিল পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হোক না কেন, সফলতার দ্বার প্রান্তে তাকে পৌঁছাতেই হবে। বেঈমান মন আবারও কুয়াশার কথা স্মরণ করছে। কুয়াশাকে নিয়ে এই জায়গায় একবার ওরা এসেছিল। এই জায়গায় কত স্মৃতি জমে আছে। আকাশ বাতাস নদী সবাই সাক্ষী আছে। শিশির আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে দিল। প্রণয়ের অনলে দগ্ধ হওয়া মন আজ বড়ই বেসামাল। সে গলা ছেড়ে গান ধরল, সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ওর বন্ধ চোখের সামনে ভেসে আসছে কুয়াশার নিষ্পাপ মুখখানা। 6 মাসে কাটানো ওদের সুন্দর স্মরণীয় মুহূর্ত। এই মেয়েটাকে সে ভুলতে পারছে না। ওর মন মস্তিষ্কে জায়গা করে নিয়েছে, চাইলেও সরাতে পারছে না। শিশির চোখের জল মুছে আবারও গাইতে শুরু করলো। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই গহীন জায়গায় শিশিরের আর্তনাদ, হাহাকার বনের পাখি ছাড়া আর কেউ শুনল না। অবশ্য এটাই তো ভালো, নিজের কষ্ট জখমগুলো সবসময় একান্ত নিজের মধ্যেই রাখতে হয়, যাতে দুঃসময়ে কেউ সেটাকে নিজের বিরুদ্ধেই হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে। এই দুনিয়াতে তো স্বার্থপর মানুষের অভাব নেই। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্যি মামা আস্তে আস্তে পশ্চিম দিগন্তে হারিয়ে যাচ্ছে। চারদিকে রক্তিম আভা ছড়িয়ে পড়ছে। নদীর জলরাশি সূর্যের আলোতে চকচক করছে। পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ নীড়ে। এখন তারও ফেরা উচিত। শিশির কয়েক মিনিট পর উঠে দাঁড়ালো, তারপর সে ফেরার পথ ধরল। কলিং বেলের আওয়াজে অতিষ্ঠ স্নিগ্ধা এক নাগারে বাজাতেই আছে। আরে ভাই, যেতে তো একটু সময় দিবি নাকি? শাকচুন্নি পেতনির মতো তো আর আমার হাত বড় করা যাবে না। স্নিগ্ধা একদম তিক্ত বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতেই স্নিগ্ধা দেখতে পাই সামনে দাঁড়ানো সুদর্শন এক পুরুষ। পরনে কালো শার্ট, অফ হোয়াইট কালারের প্যান্ট, চোখে কালো সানগ্লাস আর হাতে কালো বেল্টের ঘড়ি, জুতোটাও কালো। শার্টের হাতা ফোল্ড করে কোনোই অবধি উঠানো আছে, চুলগুলো কোরিয়ান ছেলেদের স্টাইলে ছাটা। হাই, কেমন আছো? ছেলেটার কথায় স্নিগ্ধার ধ্যান ভাঙে। ছি, কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ছেলেটা কিছু ভাবলো নাকি কে জানি। পরপর আবারও সেই কণ্ঠস্বর। এই যে মিস, কোথায় হারিয়ে গেলে? আপনি? আমি কি আপনাকে চিনি? আমরা কি পূর্ব পরিচিত? না, তুমি আমাকে চেনো না। তাহলে আমাকে তুমি বলার অধিকার কে দিয়েছে আপনাকে? অপরিচিত কেউ আমাকে তুমি বলুক, এটা আমার একদম পছন্দ না। অপরিচিত কেউ ছোট হোক বা বড়, সবাইকে আপনি বলা উচিত। আমি পিয়াস হায়দার। এইবার তো চিনলে, তাহলে তো কোনো সমস্যাই নেই এখন। স্নিগ্ধা তীব্র বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই সেখানে উপস্থিত হলেন হেমাত। পিয়াসকে দেখে তিনি অনেক খুশি হয়েছেন, সেটা তার উজ্জ্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে। পিয়াস ওনাকে সালাম দিলেন। হেমাত সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো? বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো জলদি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার এখানে আসাতে কেউ হয়তো বিরক্ত হয়েছে। লাস্ট কথাটা সে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। ওর তাকানোটা স্নিগ্ধার কাছে ভালো লাগেনি, কেমন জহুরি দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধার অস্বস্তি বাড়তে লাগলো। সে নিজের ওড়না ঠিকঠাক করা শুরু করলো। এর মাঝে এহেমাদ সাহেব বললেন, আমিও ভালো আছি বাবা। আমার স্নিগ্ধা কিছু বলবে নাকি? ওর কথায় কিছু মনে করো না, বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলেছে। তুমি ভেতরে আসো। পিয়াল এহেমাদ সাহেবের পেছন পেছন গিয়ে সোফায় বসলো। তার সামনাসামনি বসলেন এহেমাদ সাহেব। তারপর বলো, বাড়ির সবাই কেমন আছে? তোমার বাবা তো আমাকে ভুলেই গেছে। না আঙ্কেল, এখনো গল্প করলে আপনার কথা বলে। আপনার কথা শুনতে শুনতে আমাদের সব মুখস্থ হয়ে গিয়েছে। এহেমাদ সাহেব হাসতে হাসতে বললেন, সে যা বলেছ, দিনগুলো না কতই সুন্দর ছিল। আহা, আমাদের সোনালি অতীত। এখন তো সবাই নিজ নিজ কাজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তোমরাও অন্য শহরে চলে গেলে। কত বছর হয়ে গেল আমাদের দেখাই হয় না। একবার সময় করে ঘুরে আসবেন আঙ্কেল, বাবারও ভালো লাগবে আপনিও গেলে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ যাবো কোনো একদিন। এহেমাদ সাহেব স্নিগ্ধাকে ডেকে বললেন, তোমার মা কোথায়? চা নাস্তা কিছু রেডি করতে বলো। না না আঙ্কেল, আমার কিছু লাগবে না। আরে লজ্জা পাচ্ছ কেন? নিজেরই বাড়ি মনে করো। থাকছো তো এখানে কিছুদিন, এত ফর্মালিটিস দেখাতে হবে না। চা নাস্তা রেডি করতে করতে তুমি ফ্রেশ হয়ে আসো। ওই যে সিঁড়ির পাশেই ঘর। আচ্ছা আঙ্কেল। বলে
পিয়াস যেতে যেতে আবারও সেই নজরে স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধার কেমন যেন লাগছে। সাদিফা এখন বাসায় নেই, এহমাদ সাহেবের কাজের জন্য কয়েকদিন বাইরে গেছে। স্নিগ্ধা আর কিছু না ভেবে সিনহা বেগমের কাছে চলে গেল। রাত প্রায় 9টা ছুঁই ছুঁই। শিশির বাড়ির মধ্যে ঢুকতেই দেখলো আকরাম সাহেব ওর জন্য খাবার সাজিয়ে বসে আছেন। ওকে দেখে জিজ্ঞেস করলেন, এই অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ কোথায় ছিলে? একটু বাইরে গিয়েছিলাম আব্বু। আজকে অফিস ছিল না? শিশির এই কথার উত্তরে মাথা নিচু করে বলল, চাকরি ছেড়ে দিয়েছি আব্বু। আকরাম সাহেব অবিশ্বাস্য নেত্রে ওর দিকে তাকালো। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না যে ছেলে চাকরির জন্য এত কিছু করলো, সে কেন হুট করে না বলেই চাকরি ছেড়ে দিল। তিনি জিজ্ঞেস করলেন, চাকরি ছেড়ে দেওয়ার কারণ কি? শিশির সোজা সাপটা উত্তর দিল, আমি নিজের বিজনেস শুরু করতে চাই। নিজের বিজনেস শুরু করতে হলে অনেক টাকা লাগবে। সেই টাকা কি আছে তোমার কাছে? এখন তো আমার আর্থিক অবস্থাও শোচনীয়। টাকা দিয়ে যে তোমাকে সাহায্য করব সেই সামর্থ্যটুকুও তো আমার নেই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখবে না? শিশির দেখলো আকরাম সাহেব অনেক উত্তেজিত হয়ে গেছে। সে এক গ্লাস পানি ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, আব্বু এত হাইপার হওয়ার কিছু নেই। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আম্মু আমার জন্য যে সম্পদটুকু রেখে গিয়েছেন আমি সেগুলো বিক্রি করতে চাইছি। তুমি এভাবে এটা ভাবতে পারলে বিজনেসে যে সাকসেস আসবে সেটাও তো নিশ্চিত না। তুমি কি শেষ সম্বলটুকু হারাতে চাও? আমার বিশ্বাস আমি সফল হব। শুধু তোমার দোয়া দরকার। রাব্বুল কারিমের কাছে দোয়া করো যাতে তোমার ছেলে একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে। তুমি তো আর আমার কথা শুনবে না, যেটা ভালো মনে হয় করো। আর আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। এগিয়ে যাও, সফলতা একদিন নিশ্চয় ধরা দিবে। সিনহা বেগম আলমারিতে কাপড় গুছিয়ে রাখছেন। সেই সময় স্নিগ্ধা রুমে ঢুকে সরাসরি বলে, আম্মু আব্বু এটা কাকে নিয়ে এসেছে? শুনেছি কয়েকদিন নাকি থাকবে। এইভাবে কিভাবে অচেনা কাউকে বাসায় নিয়ে আসছে আমার মাথায় ঢুকছে না। ভাইয়াও এখন বাসায় নাই। সিনহা বেগম তাকালেন ওর দিকে। কি বলছিস এসব? কে এসেছে চিনিস তুই? না, আমি কাউকে চিনি না। তুমি গিয়ে দেখো। আর বাবা চা নাস্তা রেডি করতে বলল। আচ্ছা তুই তাহলে একটু গুছিয়ে রাখ মা, আমি যাই ওইদিকে দেখে আসি। উনি যেতেই স্নিগ্ধা মনে মনে ভাবতে লাগলো, এই লোককে কখনোই এই বাসায় থাকতে দেওয়া যাবে না। ওর হাবভাব আমার মোটেই পছন্দ হচ্ছে না। সিনহা বেগম গিয়ে দেখলেন সোফায় এহমাদ আর একটা ছেলে। উনি সেখানে যেতেই এহমাদ পরিচয় করিয়ে দিল। ওই যে সাদিফের আম্মু, এইটা আমার ছোটবেলার বন্ধুর ছেলে পিয়াল। এই শহরে ওর একটা কাজ আছে, তাই কিছুদিন এখানে থাকবে। তুমি কিন্তু আপ্যায়নের কোনো ত্রুটি রেখো না কিন্তু। সিনহা বেগম মৃদু হাসার চেষ্টা করলেন। পিয়াল ওকে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে ওদের গল্প করতে বলে রান্নাঘরে গেল। একটু পর এহমাদ সাহেবকে ডেকে পাঠালেন। উনি আসতেই বললেন, এভাবে কি একটা যুবক ছেলেকে বাসায় নিয়ে আসা ঠিক? তোমার ঘরেও যে একটা যুবতী মেয়ে আছে সে খেয়াল কি তোমার আছে? তুমি কিভাবে ওকে এখানে থাকতে দিতে চাইছো? এহমাদ সাহেব বিরক্ত হয়ে বললেন, এসব কি আবুল তাবুল বলছো? ওই অনেক ভালো ছেলে। ওর বাবাকে আমি ছোট থেকে চিনি। আমি নিশ্চিত হয়ে বলতে পারি সে খারাপ কিছু ঘটাবে না। আর আমার নিজের মেয়ের প্রতি যথেষ্ট বিশ্বাস আছে। কিন্তু ওনাকে আর কিছু বলতে না দিয়ে এহমাদ বললেন, ব্যাস অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। ও এখানেই থাকবে। এখন আর বেশি কথা বলো না। এখানে সে একাই আছে, খারাপ ভাববে। এই বলে তিনি চলে গেলেন। সিনহা বেগম দীর্ঘশ্বাস ফেলে নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন যাতে কোনো বিপদ না হয়। আল্লাহ তাআলা যাতে সবাইকে হেফাজতে রাখে। সদ্য গোসল করে আয়নার সামনে দাঁড়িয়েছে স্নিগ্ধা। মাথার তোয়ালে খুলে ভেজা চুল মুছছে। হুট করে চাপানো দরজাটা ঠেলে কে যেন ভেতরে আসলো। তাকে দেখেই স্নিগ্ধা চমকে উঠল। ভোরের শীতল বাতাস আমাদের মনকে প্রশান্তি দেয়, শরীরকে শীতল করে তোলে। প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে শিশির। প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। তার এই মুহূর্তে হুট করে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিছু লাইন মনে পড়ল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না। এই কথাগুলো সে এখন পদে পদে টের পাচ্ছে। নিজের করা বোকামিতে তার হাসি পাচ্ছে।
এখন আর কষ্ট হচ্ছে না, বরং আফসোস হচ্ছে নিজের জন্য। কিভাবে জীবন থেকে 6টা মাস বরবাদ হয়ে যেতেছিল, কেন তার মাঝে মনুষ্য মন বোঝার মতো ক্ষমতা নেই। আসলে আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। এই পরিস্থিতিতে না পড়লে সে হয়তো নিজেকে গড়ে তোলার আগ্রহ আত্মশক্তি পেত না। বিছানার উপরে পড়ে থাকা যন্ত্রাংশ থেমে থেমে কাঁপুনি দিয়ে উঠছে। শিশির একবার ঘাড় ঘুরিয়ে দেখে এগিয়ে গেল ফোনের দিকে। ঘড়ির কাঁটা এখন 5:30। এত সকাল সকাল ওই পাশের ব্যক্তির কিসের জন্য, কি এমন জরুরি কাজের জন্য এই অসময়ে কলটা দেওয়া হয়েছে সেটা সে বুঝতে পারছে না। বুড়ো আঙ্গুল দিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কিছু কথা শোনা গেল। ওর চোখে চিন্তারা হানা দিয়েছে। এক ব্রু কুচকে সে চুপচাপ কথা শুনে যাচ্ছে। ও পাশের ব্যক্তির কথা বলা শেষে শুধু একটা শব্দই শিশিরকে বলতে শোনা গেল। আচ্ছা। সদ্য গোসল করে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে স্নিগ্ধা। মাথার তোয়ালে খুলে ভেজা চুল মুছছে। হুট করে চাপানো দরজাটা ঠেলে কে যেন ভেতরে আসলো। তাকে দেখেই স্নিগ্ধা চমকে উঠল। হাত থেকে তোয়ালিটার জায়গা হয়েছে পায়ের কাছে। শিশির নিজেও অপ্রস্তুত হয়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। কোনো রকমে পেছনে ঘুরে বলল, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। সাদিব আমাকে কল দিয়ে বলল তোকে নাকি আজকে কলেজে ভর্তি করাতে যেতে হবে, তাই আমি তোদের বাসাতে এসেছি। আন্টি কাজ করছে তাই আমাকে তোকে ডাকতে পাঠালো। স্নিগ্ধা এতক্ষণ পর নিজেকে সামলে নিল। তারপর বলল, আমি তো এত কিছু জিজ্ঞেস করিনি। এরপর থেকে কারো রুমে প্রবেশ করার আগে নক দিয়ে আসবেন। শিশির অপরাধী গলায় বলল, সরি, আর এমন হবে না। আচ্ছা, এইবার আপনি যেতে পারেন, আমি রেডি হয়ে আসছি। শিশির কিছু না বলেই ওই জায়গা থেকে প্রস্থান করলো। সাদিফ বাইরে গিয়ে দেখলো ডাইনিংয়ে খাবার সাজানো হচ্ছে। এহমাদ সাহেবের পাশে একটা ছেলে বসে আছে। শিশির তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করছে। হুট করে ওই ছেলের চোখ যায় শিশিরের দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুকুজকে বলে, তুমি কি সাদিক? পিয়ালের কথায় এহমাদ সাহেব ঘুরে তাকায় শিশিরের দিকে। ওকে দেখে বলে, না, এটা সাদিফ না, সাদিফের প্রিয় বন্ধু শিশির। তারপর পিয়ালকে দেখিয়ে বলে, শিশির, এই হলো আমার ছোটবেলার বন্ধুর ছেলে পিয়াল। এই শহরে কিছুদিনের জন্য কাজে এসেছে, তাই আমি ওকে বললাম এখানে থেকেই যাতে কাজ শেষ করে। ওর বাবার সাথে অনেকদিন দেখা হয়নি, সেই সুবাদে অনেক গল্প আড্ডা হবে। তারপর শিশির আর পিয়াল একে অপরের সাথে কুশল বিনিময় করলো। সিনহা বেগম গরম গরম পরোটা ভেজে নিয়ে আস্তে আস্তে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আরে শিশির বাবা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, ঘি দিয়ে গরম গরম পরোটা ভেজেছি, আসো খেয়ে যাও। শিশির চুপচাপ গিয়ে পিয়ালের সামনাসামনি চেয়ারে গিয়ে বসে পড়ল। তারপর স্নিগ্ধাকে দেখা গেল রেডি হয়ে বের হয়েছে। লাল লং গাউন, গলায় একটা সাদা ওড়না পেছানো। শিশির দেখে পিয়াল অন্যরকম দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। একটা ছেলে অন্য ছেলের দৃষ্টির মানে খুব সহজেই বুঝতে পারে। সে স্নিগ্ধাকে ধমকে উঠল, এসব কি পড়েছিস? হিজাব কই তোর? এখনো কি ছোট আছিস নাকি? শিশিরকে এই বাসার সবাই ছোট থেকেই চিনে, তাই তার এই ধমকে কেউ কিছু মনে করলো না। অন্য একটা লোকের সামনে এভাবে ধমক খাওয়ায় স্নিগ্ধা অভিমান করে মাথা নিচু করে ফেলল। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা তপ্ত নোনা জল। সেটা কেউ লক্ষ্য না করলেও শিশির ঠিকই লক্ষ্য করেছে। অন্য পাশে শিশিরের দিকে বিরক্তির সহিত তাকিয়ে আছে পিয়াল। স্নিগ্ধা তো আর ওর বোন না, সাদিফের বোন। ওকে ধমকানোর অধিকার কোথা থেকে পেল? জাস্ট ডিসকাস্টিং। সিনহা বেগম শিশিরের কথার সাথে তাল মিলিয়ে বললেন, আর একটু বকো, ভালোভাবে বকে দাও তো বাবা। দিন দিন বড় হচ্ছে আর বুদ্ধি সব লোপ পাচ্ছে। এতে দেখি বয়সই শুধু বড় হয়েছে, এখনো ছোট বাচ্চার মতো কাণ্ড জ্ঞানহীন। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে একটু শান্ত কণ্ঠে বললেন, খেতে বস তাড়াতাড়ি, না হলে কলেজে ভর্তি হতে যেতে দেরি হয়ে যাবে। স্নিগ্ধা শিশিরের উপর অভিমান করে পিয়ালের পাশের চেয়ারে বসলো। শিশিরে আর চোখে একবার দেখলো কিন্তু কিছুই বলল না। সিনহা বেগম সবার প্লেটে ঘিয়ে ভাজা পরোটা, ডিম ভাজি, আলু ভাজি তুলে দিতে থাকলেন। পিয়াল এহমাদ সাহেবকে বলল, আঙ্কেল, সাদিক যেহেতু এখন বাসায় নেই, তাহলে আমি সিংদানকে ভর্তি করিয়ে দিয়ে আসি নাকি? না না বাবা, তুমি আমাদের অতিথি, গতকালকেই তো আসলে, এখন রেস্ট নাও। আমার কোনো সমস্যা নেই আঙ্কেল। এহমাদ সাহেব এইবার নিজের বউয়ের দিকে তাকালেন। সে যে ওনার উপর রেগে যাচ্ছে সেটা স্পষ্ট টের পাচ্ছেন। পরিস্থিতি সামাল দেওয়া দরকার, কিন্তু তার আগেই স্নিগ্ধা বলে ওঠে, আপনি গেলে আমার কোনো সমস্যা নেই। বাবা, ওনাকে বলো রেডি হতে।
এই কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই শিশির স্নিগ্ধার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এই মেয়ের আবার কি হলো? একটু আগে ওই অপরিচিত ছেলের সাথে বসলো, আর এখন ওর সাথে যেতে চাইছে। শিশির এবার রেগে গেল। এত নাটক কিসের এই মেয়ের? শিশির শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে আমি যাই আন্টি। ও যেহেতু আমার সাথে যেতে চাইছে না, আমার কিছু কাজ আছে, সে কাজ ফেলে আমি এখানে এসেছি। না না বাবা, সাদীপ অনেক রেগে যাবে। তোমার উপর ভরসা করে এই দায়িত্ব দিয়েছে। এখন তুমি না গেলে আমাকে অনেক বকাবকি করবে। শিশির এক গ্লাস পানি খেয়ে বলল, আমার খাওয়া শেষ আন্টি, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওকে পাঠিয়ে দেন। এই বলে শিশির চলে গেল। এইদিকে স্নিগ্ধা এখনো খাওয়া শুরু করেনি। তার আগেই সিনহা বেগমকে তাড়া দিয়ে তাড়াতাড়ি যেতে বলল। স্নিগ্ধা মনে মনে শিশিরকে শখানেক গালি দিতে দিতে হিজাব করতে ছুটল। সবখানে শুধু নিজের মর্জি মতো চলবে, ওনার ইচ্ছের কোনো দাম নেই ওনার কাছে। রেডি হয়ে বাইরে গিয়ে দেখলো শিশির ভাই পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। চলেন। শিশির একবার ওর দিকে তাকিয়ে দেখলো লাল জামার উপর সাদা হিজাব, দেখতে খারাপ লাগছে না। সে দ্রুত শোক সরিয়ে বলল, তোর ভাই আমাকে বাইকের চাবি দিয়ে গিয়েছে, বাইকে যাবি নাকি রিকশায়? আমি চাই না আমার জন্য কারো নিজের পকেটের টাকা খরচ হোক, তাই ভাইয়ার বাইকে যেতে চাই। শিশির মনে মনে ভাবলো, এই মেয়ে কি ওর উপর কোনো কারণে রেগে আছে? ও আবার কি করলো? আজব মেয়েলি ব্যাপার স্যাপার। শিশির বাইকে ওঠার পর স্নিগ্ধা দূরত্ব রেখে ওর পেছনে বসলো। শিশির ওকে ধরে বসতে বলল, কিন্তু ও ধরবে না। এখনো এই লোকটা ওকে সরি বলেনি, ওনাকে মাফ করা যাবে না। যতক্ষণ না সরি বলবে ততক্ষণ তো নাই। শিশির নিচে হেলমেট পরে ওর দিকে আরেকটা হেলমেট পাড়িয়ে দিল। স্নিগ্ধা চুপচাপ হেলমেট পরে আবারও আগের মতো করে বসে গেল। শিশির বাইক স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর উঁচু নিচু রাস্তার জন্য স্নিগ্ধা ঠিকভাবে বসতে পারছে না, কিন্তু এই রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছে না। স্নিগ্ধা আর কোনো উপায় না পেয়ে শিশিরের কাঁধের উপর হালকা করে হাত রাখলো। শিশির সেটা টের পেয়ে খেকিয়ে উঠে বলল, আমার ঘাট থেকে হাত সরা। হাত কেন রেখেছিস? যখন ধরে বসতে বললাম তখন তো ভাব দেখাচ্ছিলি। স্নিগ্ধা কাচুমাচু মুখ করে বলল, রাস্তা ভালো না, ঠিক মতো বসে থাকা যাচ্ছে না, যদি পড়ে যাই। না, হাত সরা এখনই। তুই পড়লে তোর সমস্যা, আমার কিছু করার নেই এখানে। আমার ভাইয়ের বন্ধুর কাঁধে আমি হাত রেখেছি, এতে আপনার সমস্যা হলে এখানে আমার কিচ্ছু করার নেই। শিশির কপাল কুঁচকে ফেলল। কি আশ্চর্য, আমার কথা আমাকেই ফেরত দেওয়া হচ্ছে। শিশির আর কিছু না বলে চুপচাপ বাইক চালাতে লাগলো। এদিকে দূর থেকে কেউ একজন যে ওদের জহুরের চোখে দেখছে সেটা ওরা কেউ খেয়াল করেনি। দূর থেকে কুয়াশা ওদের দিকে তাকিয়ে আছে। তিয়াশা আর কুয়াশা একসাথে কলেজে যাচ্ছিল। গল্প করতে করতে একসময় রাস্তার দিকে চোখ যায়, তখন একটা মেয়ের সাথে শিশিরকে দেখতে পাই। এইটা কি ওর নতুন গার্লফ্রেন্ড? বাহ, কয়দিন যেতে না যেতেই নতুন কাউকে জুটিয়েও নিয়েছে। এদের মতো থার্ড ক্লাস ছেলেরা আর কি বা করতে পারে? অ্যাটিটিউড দেখিয়ে আবার চাকরি ছাড়া হয়েছে, যত সব ঢং। কিন্তু মেয়েটা তো ওর মতো সুন্দরী না, কি দেখে পছন্দ করলো? তাছাড়া বাইক পেলো কোথা থেকে এই ছেলে? কি রে, কি হলো? কতক্ষণ থেকে ডাকছি, কি এত ভাবছিস বলতো? হুট করে এত প্রশ্ন করাতে কুয়াশা বিরক্ত হলো। আমার ভালো লাগছে না, আজকে আর যাব না। তুই একাই যা, ঠিকভাবে সব নোট করিস, পরে তোর থেকে আমি নোটস নিয়ে নেব। কেন, তোর কি শরীর খারাপ? এতক্ষণ তো ঠিকই ছিলি। এত প্রশ্ন করছিস কেন? বললাম তো যাব না। যাব না মানে যাব না। এই বলেই কুয়াশা উল্টো দিকে হাঁটা শুরু করলো। কুয়াশা বাড়িতে এসেই সোজা রুমে চলে গেল। পেছন থেকে ওর মা অনেকবার ডেকেছে, কিন্তু সে শুনেনি। শরীর খারাপ করছে, তাকে যাতে না ডাকা হয় বলে রুমের দরজা বন্ধ করে দিয়েছে। তার এখন কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে। সবকিছু সব ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে। এর কারণ কি? ও রিজেকশনের পর শিশিরের নতুন কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ানো, নাকি অন্য কিছু? রাগে সে থরথর করে কাঁপছে। রুমের যা কিছু ছিল সব এলোমেলো করে দিচ্ছে, মেঝেতে ছুঁড়ে মারছে সবকিছু। সুরভি খান সহ বাড়ির সকল কাজের লোকগুলো জড়সড় হয়ে এসব শুনে যাচ্ছে। কারো সাহস হচ্ছে না ওর কাছে গিয়ে কথা বলার। সুরভি খানম কি করবেন ভেবে না পেয়ে কাদের খন্দকারকে কল করলেন। ভর্তির সকল কার্যক্রম শেষ। কলেজের গেট দিয়ে শিশিরা স্নিগ্ধাকে বের হতে দেখা যাচ্ছে। স্নিগ্ধা শিশিরের পেছনে এক হাত দূরত্ব রেখে হাঁটছে। গেটের বাইরে বের হওয়ার পর বলল, আমি আপনার সাথে যাব না। শিশির ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? আমার সাথে গেলে কি সমস্যা? নাকি ওই পিয়ালা না পিয়ালার সাথে যেতে চাইছিস? শিশিরের মুখে এই কথা শুনে সে হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকে। আপনি কি বুঝতে পারছেন না আমি আপনার উপর রেগে আছি?
শিশির অবাক হলো খুব। সে আবার কি করলো যে ওর উপর রেগে আছে? সকালের ওই রুমে যাওয়ার ব্যাপারটার জন্য নাকি? সে আমতা করে জিজ্ঞেস করলো। তুই কি তখন তোর রুমে? শিশিরকে আর কিছু বলতে না দিয়েই চেঁচিয়ে উঠে বলল, না, আপনি কেন তখন একজন অপরিচিত লোকের সামনে আমাকে বকলেন? আমাকে কি পার্সোনালি বলা যেত না? শিশির এতক্ষণে কাহিনী বুঝলো। তো কি করতাম? বড় হয়েছিস, বুদ্ধি নেই? না, নেই। এখন আপনাকে আমার রাগ ভাঙাতে হবে। মগের মূল্যক নাকি? আমি এসব পারবো না। আমি কিছু শুনতে চাই না, আপনাকে পারতেই হবে। ফাঁকা রাস্তায় শহর করে বাতাসের বেগে ছুটে যাচ্ছে একটা বাইক। রাস্তায় থাকা কেউ কেউ তাকিয়ে আছে সেই দিকে। কিসের এত তাড়া এদের? আকাশে মেঘের ঘন ঘটা। রাস্তার লোক সমাগম নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন লোক দেখা যাচ্ছে শুধু। বাইকে যেতে যেতে স্নিগ্ধা আকাশের দিকে তাকিয়ে আছে। হুট করে বাইক থামাতে স্নিগ্ধা চমকে উঠল। ঘাট থেকে হাত নামিয়ে বলে, কি হয়েছে? বাইক চলছে না? সামনে তাকা। সামনে তাকাতেই স্নিগ্ধার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে কেন নিয়ে আসলো শিশির ভাই? স্নিগ্ধা জিজ্ঞেস করে বসলো। আপনার কি খিদে পেয়েছে শিশির ভাই? শিশির সে কথার উত্তর না দিয়ে বলল, আমার পেছন পেছন আয়। আবারও এই ছেলে আমার সাথে অ্যাটিটিউড দেখালো। কোনোদিন কি আর ভালো হবে না? অসহ্য, ধুর। এই বলে সে শিশিরের পেছন পেছন হাঁটা ধরল। ওরা গিয়ে বসেছে মিডিলের সারিতে। স্নিগ্ধা আশেপাশে তাকিয়ে দেখলো সব কপত কপতি। ওরা ছাড়া বাকি সবাই কর্নারের সাইডে গিয়ে বসেছে। সেই সময় ওয়েটার এসে ওদের মেনু কার্ড দিয়ে গেল। শিশির মেনু কার্ডটা স্নিগ্ধার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখ কি খাবি। স্নিগ্ধা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমি কেন? আমি তো খেয়ে এসেছি। দেখেছি আমি কি খেয়েছিস। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি অর্ডার দে। তোর স্নিগ্ধার মনে একটু ভালো লাগা কাজ করলো মানুষটার প্রতি। সে যে খায়নি সেটাও খেয়াল রেখেছে। স্নিগ্ধা নিজের জন্য কাচ্চি অর্ডার দিল। তারপর শিশিরকে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন? শিশির দায়সারা কণ্ঠে বলল, যেটা ইচ্ছে করে অর্ডার দিয়ে দে। স্নিগ্ধা অবুঝ কণ্ঠে বলল, মানে আপনি কি খাবেন না? শিশির বিরক্ত কণ্ঠে বলল, আমি কি বলেছি আমি খাবো না? বললাম তো তোর যেটা ইচ্ছে অর্ডার দে। স্নিগ্ধা নিজের বোকামিতে লজ্জা পেয়ে বলল। আচ্ছা আচ্ছা। স্নিগ্ধা তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশির নিজের ফোনের মধ্যে ব্যস্ত, একবারও ওর দিকে তাকাচ্ছে না। কি এত আছে ফোনের মধ্যে? নাকি আবারও কুয়াশাপুর সাথে ওনার কথা হয়? কথাটা ভাবতেই স্নিগ্ধার মনটা ধক করে উঠল। কিসের এত ভয় ওর? কুয়াশার সাথে কথা বললেই বা কি? উনি তো ওকে ভালোবাসেন, আর আমি তো শুধু ওনার বন্ধুর বোন। আমার কথা কেনই বা ভাববেন? হুট করে কোনো আওয়াজে স্নিগ্ধার ধ্যান ভাঙে। শিশির ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আমাকে স্টক না করে সামনে খাবার আছে, খেয়ে আমাকে উদ্ধার করুন। শিশিরের কথায় স্নিগ্ধা লজ্জা পেল। উনি কি আমাকে এতক্ষণ খেয়াল করেছেন? খাবার কখন এসেছে তাও খেয়াল করিনি। ছি ছি, উনি এখন আমাকে কি ভাবছেন? আর এমন করা যাবে না, এরপর থেকে সাবধান থাকা লাগবে। এর মধ্যে আবারও শিশিরের কণ্ঠস্বর ভেসে আসলো, বেশি না ভেবে খেতে বস। তীব্র লজ্জায় আর কিছু না বলে স্নিগ্ধা খেতে শুরু করলো। শিশির ওর দিকে এক পলক তাকিয়ে নিজেও খাওয়া শুরু করলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবি বল। স্নিগ্ধা মাথা নিচু করে বলল, আপনার যেখানে ইচ্ছে। শিশির বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে বলল, আমার এখন শ্মশানে যেতে ইচ্ছে করছে, যাবি? স্নিগ্ধা হতভম্ব হয়ে বলে, শ্মশানে কেউ ঘুরতে যায় নাকি? আমি যাই, তোর সমস্যা? যখন জিজ্ঞেস করছি কোথায় যাবি তাহলে বলিস না কেন? লেকে যাব। শিশির বিরক্ত কণ্ঠে বলল, লেক কি ঘোরার জায়গা? আমি যাই, আপনার সমস্যা? শিশির ঝাঁঝালো কণ্ঠে বলে। এরপর থেকে যদি আমার কথা আমাকে ফেরত দিস, তোর কিন্তু খবর আছে স্নিগ্ধা। স্নিগ্ধাও ওর মতো ভয়েসে বলল, আমার মুখ আমার ইচ্ছে, আমার মুখ দিয়ে আমি যা ইচ্ছে তাই বলবো। তোকে কিন্তু আমি এখানে ফেলে রেখে চলে যাব। আমিও কিন্তু বাবাকে ফোন দিয়ে বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। শিশির ওর দিকে অবিশ্বাস্য নজরে বলল, হোয়াট? কখন? স্নিগ্ধা ঠোঁটের কোণে দুষ্টু হাসি বজায় রেখে বলল, বাবাকে কি সকালের ঘটনাটা বলবো? আপনি আমার রুমে, আমি। স্টপ। তোর যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি, চল। স্নিগ্ধা বিজয়ীর হাসি হেসে বলল। দ্যাটস লাইক মাই ম্যান। শিশির এক ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি বললি? স্নিগ্ধা এতক্ষণে বুঝতে পারলো সে ভুল কিছু ভুলে ফেলেছে, তাই আমতা আমতা করে বলল, কিছু না তো, আপনি ভুল শুনেছেন। শিশির আর কথা না বাড়িয়ে বাইকের দিকে চলে গেল। আকাশের অবস্থা বেজায় খারাপ, তাড়াতাড়ি যাওয়া লাগবে। শিশির স্নিগ্ধাকে শক্ত করে ধরে বসতে বলল। ফাঁকা রাস্তায় শো শো করে বাতাসের বেগে ছুটে যাচ্ছে বাইক। রাস্তায় থাকা কেউ কেউ তাকিয়ে আছে সেদিকে।
কিন্তু শিশিরের কোনো দিকেই খেয়াল নেই। এদিকে স্নিগ্ধার অবস্থা বলার বাইরে। শিশিরের কাঁধ খামচে ধরে আছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে যাতে কোনো বিপদ না হয়। বারবার শিশিরকে বাইকের স্পিড কমাতে বলছে, কিন্তু কে শুনে কার কথা। শিশির ভাই স্পিডটা একটু কমান। শিশিরের ছোট্ট উত্তর, পারবো না। আমার এখনো বিয়ে হয়নি শিশির ভাই, আমি এখন মরতে চাই না। আমারও তো হয়নি। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার বিয়ের অনেক শখ। বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, ওদের বিয়ে। স্নিগ্ধা কথা শেষ করতে পারলো না, তার আগেই বাইক জোরে ব্রেক করলো। স্নিগ্ধা শিশিরের দিকে ঝুঁকে পড়ল। এতক্ষণে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারছে, না হলে তো মনে হচ্ছিল জান হাতে নিয়ে বসে আছে। এটা বাইক নাকি হেলিকপ্টার? উফ! সরে বস। শিশিরের কথায় স্নিগ্ধার খেয়াল হলো সে এখনো কোথায়। তাড়াতাড়ি দূরত্ব বজায় রেখে বসে পড়ল। তারপর নেমে হিজাব ঠিকঠাক করতে শুরু করলো। শিশির বাইক পার্কিং করে এসে বলল, চল। দুইজন পাশাপাশি হাঁটছে, ঝড়ো হাওয়া বইছে, কিন্তু আজকে যেন ওদের বাড়ি যাওয়ার তাড়া নেই। একজন নিজের কিশোরী মনের অনুভূতি নিয়ে ব্যস্ত, আর আরেকজন ভুল মানুষের প্রতি নিজের অনুভূতি দমন করতে। হাঁটতে হাঁটতে ওরা একসময় লেকের কাছে চলে আসলো। লেকের পাশে এসেই স্নিগ্ধা শিশিরকে রেখে দৌড় লাগালো। শিশির স্নিগ্ধাকে এভাবে দৌড়াতে দেখে কিছুক্ষণ স্ট্যাচুর মতো ওখানেই দাঁড়িয়ে রইল। তারপর জোরে চিৎকার দিয়ে বলল, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? পড়ে যাবি তো, আস্তে যা। স্নিগ্ধা সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল। লেকের পানিতে অনেক শাপলা ফুল ফুটে আছে। স্নিগ্ধা মন্ত্রমুগ্ধের ন্যায় সেদিকেই তাকিয়ে আছে। ওর পাশে যে শিশির এসে দাঁড়িয়েছে সেদিকেও খেয়াল নেই। এভাবে না বলে চলে আসলি কেন? স্নিগ্ধা প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমাকে একটা শাপলা ফুল তুলে দেন না শিশির ভাই। স্নিগ্ধার চোখে কি যেন ছিল। শিশির না চাইতেও রাজি হয়ে গেল, কিন্তু ফুল কিভাবে তুলে আনবে? লেকের পানিতে তো নামা যাবে না। শিশির আশেপাশে একবার চোখ বুলালো, তারপর কোনো উপায় না পেয়ে নিচে উপর হয়ে শুয়ে পড়ল। শিশিরকে এভাবে উপর হয়ে শুয়ে পড়তে দেখে স্নিগ্ধা তড়িঘড়ি কণ্ঠে বলল, এ কি, আপনি শুয়ে পড়ছেন কেন? আপনাকে না আমি ফুল তুলে দিতে বললাম? শিশির এক ধমক দিয়ে বলল, চুপ থাক, একটাও কথা বলবি না। যেটা বুঝিস না সেটা নিয়ে বলিস না। স্নিগ্ধা ধমক খেয়ে চুপ হয়ে গেল, কিন্তু তার কৌতূহল এখনো যায়নি। সে দেখতে চায় শিশির কি করছে। শিশির আস্তে আস্তে হাতটা রেলিংয়ের ফাঁক দিয়ে বের করে শাপলা তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হাতে অনেক লাগছে। হাতের কাছে কিছু থাকলে সেটা দিয়ে কাছে আনা যেত, কিন্তু তেমন কিছু এখানে নেই। তাই শিশির আবারও চেষ্টা করতে থাকলো। এক সময় আল্লাহ তার সহায় হলেন। শাপলাটা হাতের নাগালে পেতেই দ্রুত তুলে আনলো। তারপর সেটা স্নিগ্ধার দিকে বাড়িয়ে ধরল। স্নিগ্ধা অবাক হয়ে এতক্ষণ সবকিছু দেখছিল। শিশির ভাই ওর জন্য, শুধুমাত্র ওর জন্য এভাবে শুয়ে পড়লেন। গ্রীষ্মে গুড়ি বৃষ্টির জন্য লেক ভিজা ছিল। ওনার যে শার্ট নষ্ট হলো সেদিকেও খেয়াল নেই মানুষটার। কিশোরী মন আলোড়িত হয়ে উঠল। নিজের নতুন অনুভূতির সাথে সে পরিচিত না। এমন কেন করছে শিশির ভাই? আগে তো এমন ছিল না, সবসময় ধমকের উপর রাখত। এখন যদিও ধমক দেয়, কিন্তু ওর খেয়াল রাখে। আজকে যেমন সকালে হিজাবের কথা বলল, দুপুরে খাবার খাওয়াতে নিয়ে গেল, আর এখন কি সুন্দর নিজের কথা না ভেবে ওর জন্য এত কষ্ট করে ফুল তুলে এনে দিল। কেন? এতক্ষণ থেকে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শিশির বিরক্ত ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই কি ফুল ধরবি নাকি আবার আমি পানিতে ফেলে দিব? ইদানিং তুই বেশি ভাবনায় ডুব দিচ্ছিস। একবার শুধু সাদিপ বাসায় আসুক, ওর সাথে আমি সরাসরি এই বিষয়ে কথা বলবো। বোন কি করছে না করছে ওর সেই বিষয়ে ধারণা রাখা উচিত। শিশিরের কথায় স্নিগ্ধা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি ওর হাত থেকে ফুল নিয়ে ভীত কণ্ঠে বলল, কে কে বলেছে আমি ভাবনায় ডুবে থাকি? আপনি বেশি নোটিস করছেন। আমি মোটেই ভাবুক হয়ে থাকি না। আর আমি যে ভাবনায় ডুবে থাকি সেটা আপনাকে কে বলল? আপনি কি আমার দিকে তাকিয়ে থাকেন নাকি? একসাথে এতগুলো প্রশ্ন করে সে শিশিরের উত্তরের আশায় চুপ থাকলো। সে খুব করে চাইছে শিশির ভাই বলুক, হ্যাঁ আমি তোর দিকে তাকিয়ে থাকি, তোকে পর্যবেক্ষণ করি। তোর এমন কোনো বিষয় নেই যা আমি নোটিস করি না। কিন্তু ওর ভাবনায় জল ঢেলে দিয়ে শিশির বলল, তুই কে যে তোর দিকে তাকাতে হবে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তাই তোর মতো ফাজিল ঝগড়ুটে মেয়ের দিকে এই শিশির তাকিয়ে থাকবে? নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ কর। স্নিগ্ধার কিশোরী মন ব্যথিত হলো। ওর মন রক্ষা করার জন্য কি শিশির ভাই মিথ্যা বলতে পারত না? এত নিষ্ঠুর পাষাণ কেন এই লোক? কুয়াশা আপুর সাথেও কি এমন ছিল, নাকি শুধু আমার বেলায় এমন করে?
আমি কি ওনার থেকে দেখতে খুব খারাপ যে আমার দিকে তাকানোও যায় না? স্নিগ্ধা এসব চিন্তা করার জন্য বিরক্ত হলো খুব। এসব কেন ভাবছে ও? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব আজগুবি চিন্তা ভাবনা। এসব জানতে পারলে শিশির ভাই আমাকে কাঁচা চিবিয়ে খাবে। শিশির আবার লক্ষ্য করলো স্নিগ্ধা গভীর চিন্তায় মগ্ন। না, এ বিষয়ে সাদিফের সাথে কথা বলতেই হবে। এই বয়সে উল্টোপাল্টা কিছু করে বসলে সমস্যা। একটু আগে শিশির স্নিগ্ধাকে বাসায় নামিয়ে দিয়ে গিয়েছে। যাওয়ার আগে বলে গেছে যাতে সাবধানে থাকে, কিন্তু নিজের বাসায় কেন সাবধানে থাকতে বলল সেটা বুঝতে পারছে না। এসব চিন্তা বাদ দিয়ে সেই চুপচাপ গোপাল ভাঁড় দেখতে শুরু করলো। হাতে শিশিরের কিনে দেওয়া চিপসের অনেকগুলো প্যাকেট। সিনহা বেগম নিজের রুমে ঘুমাচ্ছেন, আর হেমাত আলী নিজের কর্মস্থলে। এই সময় পিয়াল পানি নিতে বাইরে এসে স্নিগ্ধাকে দেখতে পাই। একটা কার্টুন ছাপা টি শার্ট, প্লাজো আর গলায় পেঁচানো ওড়না। টি শার্টের গলা কিছুটা বড়, প্লাজোও কিছুটা উপরে উঠে গেছে। পিয়াল লোভাতুর দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। হুট করে স্নিগ্ধার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এইদিক ওইদিক তাকিয়ে পিয়ালকে বাজে নজরে ওর দিকে তাকিয়ে থাকতে দেখলো। তাড়াতাড়ি করে উঠে বসে সে ঠিকঠাকভাবে বসলো। পিয়ালকে জিজ্ঞেস করলো, আপনার কি কিছু লাগবে? বর্তমানে নারীরা কোথাও নিরাপদ না, না ঘরের ভেতরে না ঘরের বাইরে। সব জায়গায় মানুষরূপী কিছু জানোয়ার থাকে। তার জন্য মেয়েদের সবসময় নিজের নিরাপত্তার জন্য চিন্তা করতে হয় নিজেকে এসব নিকৃষ্ট পশুর কালো থাবা থেকে নিরাপদে রাখা যায় কিভাবে। পিয়ালকে বাজে দৃষ্টিতে তাকাতে দেখে স্নিগ্ধা জড়সড়া হয়ে জিজ্ঞেস করে, আপনার কি কিছু লাগবে? পিয়াল যেন তা শুনতে পেল না। তার দৃষ্টি যেন ওর পোশাক ভেদ করে ওকে স্ক্যান করছে। স্নিগ্ধা দ্রুত উঠে গিয়ে রুমের দিকে যেতে লাগলো। ওকে যেতে দেখে পিয়ালের ধ্যান ভাঙলো। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এতক্ষণ বাইরে কি করছিলে? এই প্রশ্ন শুনে স্নিগ্ধা বিরক্ত হলো। যেখানে ওর মা বাবা কোনো প্রশ্ন করেনি, সেখানে বাইরের লোক কি অধিকারে এমন প্রশ্ন করছে? তার যখন ইচ্ছে তখন বাসায় আসবে। কি হলো বলছো না কেন? আবারও কর্ণকুহরে সেই বিশ্রী কণ্ঠস্বর শোনা গেল। স্নিগ্ধা বিরক্তির স্বরে বলল, কাঁদছিল। কলেজে ভর্তি হতে তো এত সময় লাগার কথা না। ঘুরতে গিয়েছিলাম। পিয়াল কিছুটা অধিকার খাটানোর ভঙ্গিতে বলল, কোনো মেয়ে তার ভাইয়ের বন্ধুর সাথে এতক্ষণ বাইরে থাকে? আমার তো জানা নেই। ওর এই কথা শুনে স্নিগ্ধা রেগে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার যখন ইচ্ছে যার সাথে ইচ্ছে বাইরে থাকবো, তাতে আপনার কি? কে আপনি আমার? আপনি আমাদের পরিবারের কেউ না। অতিথি হিসেবে এসেছেন, অতিথি হিসেবেই থাকেন। ফারদার আমার ব্যাপারে যাতে নাক না গলাতে দেখি। কথা শেষ করে স্নিগ্ধা রিমোটটা সোফায় ছুঁড়ে ফেলে ও রুমে চলে গেল। পিয়াল শুনতে পেল দরজা লাগানোর আওয়াজ। আর একটু হলেই মনে হয় ভেঙে যেত। স্নিগ্ধার কথায় পিয়াল অনেক অপমানিত হয়েছে। সে বাঁকা হেসে মনে মনে বলল, এর প্রতিদান তো তোমাকে দিতেই হবে সুইটহার্ট। আমার সাথে এই পিএলের সাথে এইভাবে কথা বলার দুঃসাহস আজ পর্যন্ত কেউ করেনি। আর তোমার মতো হাঁটুর বয়সী মেয়ে কিনা সেই দুঃসাহস কাজ করে দেখালে তোমাকে একটু ভালো লেগেছে, তাই তেমন কিছুই বলছি না। কিন্তু এখন তো দেখছি কিছু করা লাগবেই। ওয়েটিং ফর দ্য সারপ্রাইজ বেব। পিয়াল বাড়ি থেকে বের হয়ে গেল। ওর কিছু প্ল্যান করা বাকি। কাদের সাহেব বাসায় এসেছেন। স্ত্রীর কাছে আশা অনুরূপ কোনো উত্তর না পেয়ে তিনি ধীরে ধীরে কুয়াশা রুমের দরজা ধাক্কাতে লাগলেন। কোমল শান্ত স্বরে ডাকলেন, কুয়াশা মা, কি হয়েছে তোমার? বাবাকে বলবে না? দেখো আমি বাবা এসেছি, তোমার জন্য অফিস থেকে চলে এসেছি। এখন তো একটু শান্ত হও, বাইরে বের হয়ে আসো। তোমার কি সমস্যা আমাকে বলো, আমরা আলোচনা করে সলভ করার চেষ্টা করব। ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ থেমে গেল। কাদের সাহেব সহ বাকি সবাই যেন হাফ ছেড়ে বাঁচলেন। একটু পর দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। দরজা খুলে কুয়াশা বিছানায় গিয়ে বসেছে। চুল এলোমেলো, রাগান্বিত চেহারা, রাগে শরীর থরথর করে কাঁপছে। সুরভি খানো মেয়ের অবস্থা দেখে ঠুকরে কেঁদে উঠলেন। কাদের সাহেব দ্রুত কুয়াশার পাশে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি হয়েছে মা? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে? হলে আমাদের বলো, আমরা শুধানোর চেষ্টা করব। তবু নিজের ক্ষতি করো না। কুয়াশা আবেগ মাখা কথা শুনে ওনার বুকে মুখ লুকিয়ে ঠুকরে কেঁদে উঠল। কাদের সাহেব বিচলিত হয়ে উঠলেন। তিনি বুঝতে পারছেন না ওর কি হয়েছে। কখনো তো এমন করেনি। ওনার ভাবনার মধ্যেই কুয়াশা কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, তুমি আমাকে কখনোই হাঁটতে শেখাওনি পাপা, হোক সেটা পড়ালেখায় বা লাইফে। কিন্তু কেন আমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি। আমাকে কেউ ইগনোর করুক, আমার সহ্য হয় না। আমি রিজেকশনের পর কেউ অন্য কারোর সাথে
ভালো আছে সেটা আমার সহ্য হচ্ছে না পাপা, একদম সহ্য হচ্ছে না। কাদের সাহেব চুপচাপ মেয়ের কথা শুনে যাচ্ছেন। তিনি কখনো নিজের মেয়ের আশা অপূর্ণ রাখেননি। মেয়ে যখন যেটা আবদার করেছে সেটাই এনে দিয়েছেন। আজকে যে মেয়ে ভুল আবদার করছে সেটাও জানেন, কিন্তু তবুও তিনি মেয়ের পক্ষে। উনি দু হাতে ওর দু চোখের পানি মুছে দিয়ে বললেন, তুমি যা চাইবে তাই হবে মা। তুমি যদি ওই ছেলেকে চাও, আমি কাদের খন্দকার যে কোনো মূল্যে তাকে তোমার কাছে এনে দেবো। এ কথা শুনে কুয়াশার মুখে হাসি ফুটল, কিন্তু সুরভি খানম খুশি হতে পারলেন না। মেয়েটাকে একদম খারাপ বানিয়ে ছাড়লো। আমার না জানি কোন ছেলের জীবন নষ্ট করতে যাচ্ছে কে জানে। তিনি মনে মনে ওর জন্য দোয়া করলেন। আজকে থেকে স্নিগ্ধার কলেজ। সে কলেজ ইউনিফর্ম পরে রেডি হয়ে এসেছে। সিনহা বেগম আজকে গরম গরম খিচুড়ি আর গরুর মাংস ভুনা রান্না করেছেন। স্নিগ্ধা খুশি হতে গিয়েও হলো না। আশেপাশে তাকালো একবার, কিন্তু পিয়ালকে দেখা যাচ্ছে না। সে স্বস্তি নিঃশ্বাস ফেলে খেতে বসলো। মা মা তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাবে। তো তুমি দেরি করে ঘুম থেকে উঠেছো কেন? রান্না তো সেই কখন হয়েছে। আহা, ঝগড়া করা বাদ দিয়ে তাড়াতাড়ি খেতে দাও। সিনহা বেগম মুখে খাবার প্লেটে তুলে দিল। খাবার মুখে দিতেই স্নিগ্ধা আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আহা অমৃত, তোমার হাতে জাদু আছে মা, জাদু। থাক, আর ঢং না করে তাড়াতাড়ি খেয়ে বিদায় হও। স্নিগ্ধা মুখ ভেঙচি দিয়ে বলল, ভালো মানুষের ভাত নেই। সিনহা বেগম ওর মতো করেই বলে উঠল, ভাত নেই তাই তো খিচুড়ি আছে। বলেই মা মেয়ে দুজনে হাসতে শুরু করলো। শিশির বিজনেস শুরু করার জন্য সব রেডি করে ফেলেছে, বলা যায় শুরু করে দিয়েছে। ওর সাথে যোগ আছে সাদিফ ওকে কল দিয়ে বলেছে সেও বিজনেসে শেয়ার দিতে চায়। এমনিতেই টাকা শর্ট হতো, তাই আর শিশির নিষেধ করেনি। সাদিফ বাইরে থাকায় ওকে এইসব ম্যানেজ করতে হচ্ছে। কালকে চলে আসলে দুজনে একসাথে বাকি কাজগুলো গুছিয়ে নেবে। শিশির আজকে ওদের এতিমখানায় গেছে। অনেকদিন থেকে যাওয়া হয় না, খোঁজ খবরও নেওয়া হয় না। যা খোঁজ খবর নেওয়ার সব আকরাম সাহেবই নেন। শিশিরের এসবে তেমন খেয়াল ছিল না, কিন্তু এখানে যখনই আসে বাচ্চাদের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটিয়ে যায়। সে বুঝে ওদের কষ্ট। ওর তো তাও বাবা আছে। মায়ের অভাব যাতে বুঝতে না পারে তার যথাসাধ্য চেষ্টা করেছেন আকরাম সাহেব। কিন্তু এদের তো মা বাবা কোনো আত্মীয় স্বজন কেউ নেই। এই এতিমখানার সবাইকে নিয়েই ওদের পরিবার। শিশিরকে দেখেই সব বাচ্চারা ছুটে ওর কাছে চলে আসে। ওকে ঘিরে লাফাতে লাফাতে বলে, শিশির ভাইয়া, শিশির ভাইয়া। শিশির সবাইকে দু হাতে আগলে নেয়, জিজ্ঞেস করে, সবাই কেমন আছিস? ওদের মধ্যে একজন বলে ওঠে, আমরা তোমাকে ছাড়া ভালো নেই শিশির ভাইয়া। তুমি তো আমাদের ভুলেই গেছো। এখন তুমি এখানে মোটেও আসো না। আমরা তোমাকে অনেক মিস করি, কিন্তু তোমার তো আমাদের কথা মনেই পড়ে না। ওর গাল ফুলানো কথা শিশির ফিক করে হেসে ওঠে। ওকে কোলে তুলে বলে, কে বলেছে আমি ভুলে গেছি? ভুলে গেলে কি আজ এখানে আসতাম? কিন্তু আমি তো এসেছি, সাথে সবার জন্য চকলেট নিয়ে এসেছি। সবাই একসাথে আনন্দ চিৎকার করে বলে, কি আমাদের জন্য চকলেট এনেছো? কোথায় চকলেট? তাড়াতাড়ি দাও না প্লিজ, তাড়াতাড়ি দাও। শিশির একে একে সবাইকে চকলেট দিয়ে ওদের সাথে আরো কিছুক্ষণ গল্প করলো। তারপর সব ঠিকঠাক আছে কিনা দেখে আবারও নিজের কাজে চলে গেল। আমাকে এখানে ডাকার কারণ? শিশিরকে কাদের খন্দকার তার অফিসে ডেকে পাঠিয়েছে, তাই ইতিমখানা থেকে ফেরার পথে এখানে চলে এসেছে। সে বুঝতে পারছে না আবার কেন তাকে ডেকে পাঠানো হলো। সে তো চাকরি ছেড়েই দিয়েছে, সে তো কোনো ভুল করেনি, যার জন্য তাকে আবারও তলব করা হবে। কাদের সাহেব বললেন, বসো বসো, এত তাড়া কিসের? চা কফি কোনটা খাবে? ধন্যবাদ, কিন্তু আমি এখানে কিছু খেতে আসিনি। কি দরকার আছে আমাকে তাড়াতাড়ি বললে উপকৃত হব। আমার আরো জরুরি কাজ আছে। কাদের সাহেব ঠাট্টার স্বরে বললেন, তোমার আবার কিসের কাজ? আবার কোথাও কম বেতনের চাকরি করছো নাকি? আমাদের অফিসে তো তোমার বেতন বেশি দেওয়াই হতো, তাও কেন চাকরিটা ছাড়লে? শিশির গম্ভীর গলায় বলল, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনাকে জানাতে আমি আগ্রহী না। কাদের সাহেব এবার গম্ভীর গলায় বললেন, কিন্তু সেটা যদি আমার মেয়ের বিষয় হয় তাহলে তো জানার পুরো অধিকার আমার আছে। শিশির ওনার কথা শুনে চমকে উঠল। মানে কুয়াশা ওনাকে সব বলে দিয়েছে? শিশির নিজেকে স্বাভাবিক রেখে বলল, সেটা তাহলে আপনার মেয়ের কাছেই জেনে নেবেন। আমাকে ডেকে পাঠানোর তো কোনো মানে দেখছি না। আমি আমার মেয়ের থেকে সব শুনেছি, কিন্তু আবার তোমার কথা শুনতে চাই। শিশির এবার কঠোর আওয়াজে বলল, কিন্তু এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস টপিক অ্যানিমোর। কাদের সাহেব এবার কিছুটা শান্ত স্বরে বললেন, দেখো আমি জানি তোমাদের কাছে টাকা পয়সা সব, দেখো আমি জানি তোমাদের কাছে টাকা সব, এর বেশি তোমরা আর কি বা চাইবে?
তুমি যত টাকা চাও আমি দেব। তুমি চাইলে এই অফিসটাও তোমার নামে লিখে দেব, কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে। শিশির ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি শর্ত? তোমাকে আবারও আমার মেয়ের সাথে যোগাযোগ কন্টিনিউ করা লাগবে। সে যা বলবে সেভাবেই তোমাকে চলা লাগবে। তার কথার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবে না। এইসব কথা শুনতে শুনতে শিশিরের হাতের রগ ফুলতে শুরু করেছে। সে রীতিমতো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ওর চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। কাদের সাহেব কেমন যেন একটু ভয় পেলেন ওর দিকে তাকিয়ে। শিশির খ্যাপা কণ্ঠে বলল, লাস্টবার ওয়ান করছি, আমাকে আপনাদের এই টাকার গরম দেখাবেন না। আপনাদের টাকার উপর আমার কোনো লোভ নেই। আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনেন, বাড়ি বানান, এমনকি যে কোনো মানুষকেই কিনেন না কেন, এই শিশিরকে কখনোই কিনতে পারবেন না। আমি কারো গোলাম না যে কারো গোলামি খাটবো। আমি আমার যা ইচ্ছে তাই করব। এই বলে শিশির উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে কি মনে করে আবারও পেছন ফিরে তাকালো। কাদের সাহেবের দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলল, আর আপনার প্রিন্সেসকে বলবেন আমাদের মধ্যে যা শেষ হয়ে গেছে তার জন্য দায়ী একমাত্র সে আমার জীবনের করা সবচেয়ে বড় ভুল ছিল। আমি সেই ভুল দ্বিতীয়বার করতে চাই না। সে যেন নিজের পথ মাপে। এটা বলেই শিশির খ্রস্ত পায়ে অফিস থেকে বের হয়ে গেল। বিকেলে স্নিগ্ধা বাড়ি এসেছে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। বাবা মাকেও নেই, কিন্তু সবাই তো এই সময় বাড়িতেই থাকে। কিছু কি হয়েছে নাকি? এসব ভাবনার মধ্যেই সে বাসার দরজা লাগানোর শব্দ পেল। পেছন ফিরে তাকাতে ভয়ে কাঁপতে শুরু করলো। প্রত্যেকটা মেয়ের কাছে তার পবিত্রতা চরম মূল্যবান। কেউ যদি সেই পবিত্রতা নষ্ট করার চেষ্টা করে, সে তার সর্বোচ্চ দিয়ে সেটা প্রতিরোধ করার চেষ্টা করে, এমনকি নিজের জীবনের বদলে হলেও। স্নিগ্ধার সামনে পিয়াল দাঁড়িয়ে আছে, চোখে তার লোভাত দৃষ্টি, ঠোঁটে বিশ্রী হাসি লেগে আছে। স্নিগ্ধা তার এই রূপ দেখে ভয় পাচ্ছে। প্রথম দিন থেকেই এই লোককে ওর একদম সুবিধার মনে হয়নি। যখনই সুযোগ পায় ওর দিকে বাজে নজরে তাকায়। স্নিগ্ধা নিজের মা বাবাকে কিছু বলতেও পারে না। ওর বাবা পিয়ালকে অনেক ভদ্র একটা ছেলে মনে করেন। শিশিরের সাথে এই কথা শেয়ার করার মতো সাহস ওর নেই, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল করেছে। শিশিরকে সব খুলে বলা উচিত ছিল। স্নিগ্ধা নিজেকে সামলে নিল। সে যে ভয় পাচ্ছে সেটা বাইরে প্রকাশ না করার চেষ্টা করছে, কিন্তু ভেতর ভেতর সে কান্না করছে। তার কাঁপা কাঁপা হাত সে পেছনে নিয়ে নিল। তারপর জিজ্ঞেস করলো, আপনি এখন এখানে এই সময় কি করছেন? পিয়াল ওর দিকে এক পা করে এগোতে এগোতে বলল, কেন সুইডার, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ওকে এভাবে এগোতে দেখে স্নিগ্ধা আর নিজেকে ঠিক রাখতে পারল না। ওর চোখে মুখে এখন স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। পিয়াল এসব দেখে শান্তি পাচ্ছে। এই ভয়টাই তো সে দেখতে চাচ্ছিল। ওর সাথে বাজে ব্যবহার করার ফল আজকে ভালোভাবে বুঝিয়ে ছাড়বে এই মেয়েকে। স্নিগ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, আব্বু আম্মু কোথায়? পিয়াল আবারও একটা বিশ্রী হাসি দিয়ে বলল, আমি আসি তো, ওনাদের কি দরকার? তুমি এত ভয় পাচ্ছ কেন? স্নিগ্ধা পেছনে সরতে সরতে বলল, আপনি নিজের জায়গায় থাকেন, আমার দিকে এগোচ্ছেন কেন? আর এক পাও যদি সামনে আসেন আমি কিন্তু চিৎকার করব। পিয়াল ওর কথাই গলা ঝেড়ে হাসে। ওর একদম কাছে এসে বলে, ও তাই, আচ্ছা কারো চিৎকার, ও তাই, আচ্ছা করো চিৎকার। ইউ সিলি গার্ল, দেখি কে তোমাকে বাঁচাতে আসে। পিয়াল এক হাত স্নিগ্ধার কোমরে রাখে। ওর হাত বিচরণ করছে স্নিগ্ধার পুরো পিঠে। আরেক হাত স্নিগ্ধার ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দেয়। তারপর স্নিগ্ধার মুখে ফু দিতে থাকে। স্নিগ্ধা এই বাজে হাতের স্পর্শ আর নিতে পারছে না। সে ঢুকরে কেঁদে উঠল। সে ছটফট করতে শুরু করলো। পিয়াল আরও হিংস্রভাবে ওর কোমর চেপে ধরে, মুখ আগিয়ে চুলের ঘ্রাণ নিতে শুরু করলো। তারপর মুখ ডুবালো ঘাড়ে। স্নিগ্ধা আর সহ্য করতে পারছে না। ওর সাথে আরও খারাপ কিছু হওয়ার আগেই কিছু করা লাগবে। স্নিগ্ধা উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকালো। হাতের পাশে একটা ফুলের টব দেখতে পেল। পিয়াল যখন ওর ঘাট থেকে জামার গলা নামাতে যাচ্ছিল, ঠিক সেই সময় সে টব দিয়ে ওর মাথায় মারল। পিয়াল ব্যথা একটু দূরে সরে গেল। স্নিগ্ধাকে বিশ্রী কিছু গালি দিয়ে আবারও ওর কাছে যেতে চাইলে স্নিগ্ধা দৌড়ে ওর রুমের দিকে যেতে লাগলো। সেই সময় পিয়াল ওর ঘাড়ের কাছে জামা খামচে ধরে। স্নিগ্ধা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওর হাত থেকে ছাড়া পেলেও ওর জামা ছিঁড়ে যায়। সে দ্রুত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্নিগ্ধা নিজের ফোন খুঁজছে, প্রয়োজনের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। এইদিকে পিয়াল দরজার ওপাশে চলে এসেছে। লাগাতার দরজা ধাক্কা দিচ্ছে। স্নিগ্ধা আরও বেশি ভয় পেয়ে যায়। মরুভূমিতে পাওয়া পানির মতো সে ফোন দেখতে পেয়ে একটু স্বস্তি পেল। কাঁপা কাঁপা হাতে দ্রুত ডায়াল করলো শিশিরের নাম্বারে।
2বার কল হলেও কেউ রিসিভ করছে না। আবারও কল লাগালো। 2বার রিং হওয়ার পর ওপাশ থেকে আওয়াজ আসলো। হ্যালো। শিশিরের কণ্ঠ শুনে স্নিগ্ধা জোরে জোরে কাঁদতে লাগলো। শিশির তখন ল্যাপটপে কাজ করছিল। ওর কান্না শুনে ল্যাপটপ এক পাশে রেখেই উঠে দাঁড়ালো। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, স্নিগ্ধা, স্নিগ্ধা তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন বল স্নিগ্ধা। স্নিগ্ধা কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছে না। ওইদিকে দরজার ধাক্কা বেড়েই চলেছে। স্নিগ্ধা কোনো মতে বলল, শিশির ভাই, পিয়াল। এইটুকু শুনেই মনে হলো শিশির যা বোঝার বুঝে গেল। দ্রুত রুম থেকে বের হতে হতে বলল, স্নিগ্ধা তুই একদম ভয় পাবি না, ভেঙে পড়বি না প্লিজ। আমি এখনই আসছি, তোর শিশির ভাই এখনই আসছে। স্নিগ্ধা আর কিছু বলতে পারল না। তার আগেই দরজা ভেঙে পিয়াল ভেতরে ঢুকে গেছে। শিশির হ্যালো হ্যালো বলতেই আসছে, কিন্তু তার আগেই পিয়াল স্নিগ্ধার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে দেয়। তারপর ওর চুলের মুঠি ধরে বলে, শিশির ভাই, কে শিশির? হ্যাঁ, কি চলছে তোর ওর সাথে? ওর মাঝে কি আছে যা আমার মধ্যে নেই? শিশির যাতে আসতে পারে তাই স্নিগ্ধা একটু সময় নষ্ট করার জন্য বলল, আমার মা বাবা কোথায়? পিয়াল ক্রূর হাসি হেসে বলল, তোর বাবা আজকে জরুরি কাজের জন্য সাদিফের কাছে গেছে। আমাকে বলেছিল যাতে তোদের জানিয়ে দিই, কিন্তু আমি তো সেটা করতে পারি না। তাই তোর মাকে ফেব অ্যাক্সিডেন্টের কথা বলে বাড়ির বাইরে বের হয়ে পড়েছি। দেখ এখন পাগলের মতো কোথায় কোথায় ঘুরছে। স্নিগ্ধা ওর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো জানোয়ার আমি আমার জীবনে দেখিনি। পুরুষ নামের কলঙ্ক তুই। মেয়েদের সম্মান করতে তোদের ইজ্জতে বাঁধে। মেয়েদের সম্মান হানি করে নিজেকে বীর পুরুষ মনে করিস? স্নিগ্ধার কথায় পিয়াল রেগে গিয়ে ওকে বিছানায় ছুঁড়ে মারে। স্নিগ্ধা উঠতে চাইলে ওর দুহাত বিছানার সাথে চেপে ধরে। ওর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। শিশির বাড়িতে ঢুকে কাউকে দেখতে পাচ্ছে না। ও নিজেকে পাগল পাগল লাগছে। সেদিন সকালে সাদিফ ওকে স্নিগ্ধার খেয়াল রাখতে বলেছিল, পিয়ালের উপর নজর রাখতে বলেছিল, কিন্তু সে ব্যর্থ। হুট করে ফ্লোরে পড়ে থাকা রক্ত শিশিরের নজরে পড়ে। সে দ্রুত রক্তের চিহ্ন দেখে এগোতে থাকে। রক্ত স্নিগ্ধার রুম পর্যন্ত গিয়েছে। দরজা দিয়ে ভেতরে তাকাতেই শিশির থমকে যায়। পিয়াল স্নিগ্ধার ওড়না ছুঁড়ে ফেলে ওর জামার দিকে হাত বাড়িয়েছে। মেয়েটা ওর শক্তির সাথে পারছে না। শিশির হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে গিয়ে পিয়ালকে বিছানা থেকে তুলে লাগাতার মারতে থাকে। একটার পর একটা লাথি মারতেই আসে। দেয়ালের সাথে ওর মাথা চেপে ধরে। তারপর দেয়ালে বারবার মাথা ঠুকতে থাকে। স্নিগ্ধা এতক্ষণে উঠে বসেছে। শিশিরকে কখনো এমন ভয়াল রূপে দেখেনি। পিয়ালের মাথা থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। স্নিগ্ধা ভয় পেয়ে যায়। শিশিরকে থামাতে বলে, শিশির ভাই, ও মরে যাবে। শিশুর ভাই, আপনি এখন থামেন প্লিজ। অনেক তো মারলেন, এখন পুলিশের হাতে তুলে দেন। শিশির এক নজর ওর দিকে তাকিয়ে বাইরে চলে যায়। স্নিগ্ধা ভাবছে সে হয়তো পুলিশকে ফোন দিতে গেছে। এইদিকে পিয়াল যেই না একটু ভালোভাবে শ্বাস নিতে গেছে, অমনি ওর উপর একের পর এক লোহার বর্ষণ শুরু হয়েছে। স্নিগ্ধা অবাক হয়ে দেখলো ওর হাতে সাদিফের ঘরে থাকা একটা লম্বা লোহার দণ্ড। স্নিগ্ধা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে। তারপর শিশিরের পেছনে গিয়ে বলে, শিশির ভাই এবার থামেন প্লিজ, অনেক হয়েছে, মারা যাবে তো লোকটা। শিশির রেগে লোহা ছুঁড়ে ফেলে এক হাতে স্নিগ্ধার চোয়াল চেপে ধরে বলে, ওই কুত্তার বাচ্চার জন্য এত দরদ উতলে পড়ছে কেন তোর? এতই মায়া লাগলে তখন কাঁদতে কাঁদতে আমাকে ফোন কেন দিলি? স্নিগ্ধা ওর চোখের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, চোয়াল শক্ত হয়ে গেছে, হাতের কপালের রগগুলো ফুলে ফুলে উঠছে। স্নিগ্ধা বেশিক্ষণ ওই চোখের দিকে তাকাতে পারল না। কান্না জড়িত কণ্ঠে মৃদু স্বরে বলল, ভয় করছে। শিশির যেন বুঝতে পারলো। ওকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আরেকটা ওড়না এনে ওর গায়ে জড়িয়ে দিল। এর মধ্যে পিয়াল রুম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শিশির ওর দিকে তেড়ে গিয়ে মুখে কয়েকটা ঘুষি দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, এখন কই যাচ্ছিস? এখন কেন পালাচ্ছিস? একটা মেয়ের দিকে হাত বাড়াতে কলিজা কাঁপলো না? শালা মা কিছু খারাপ গালি দিয়ে শিশির যখন আবার ওকে মারতে যাবে সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে। শিশিরের হাত থেকে পিয়ালের কলার ছাড়াতে ছাড়াতে বলে, আইন নিজের হাতে তুলে নিবেন না মিস্টার, ওদের শাস্তি দেওয়ার জন্য আমরা আছি। শিশির ওদের কথা শুনে ঝাঁঝালো কণ্ঠে বলে, শাস্তি? কিসের শাস্তি? আপনারা যে কি বালের শাস্তি দেন জানা আছে। লোক দেখানোর জন্য ধরে নিয়ে যান, তারপর এক রাতের জন্য হাজতে ভরে রাখতে পারেন না। হাতে মোটা অঙ্কের টাকা আসলে ন্যায় নীতি সব ভুলে যান। এই কথা শুনে ওরা অপমানিত বোধ করলো। ওদের মধ্যে একজন বলল, দেখি চলুন, আমাদের কাজ করতে দেন। শিশির আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই স্নিগ্ধা পেছন থেকে ওর কোমরের কাছের শার্ট টেনে ধরে। স্নিগ্ধা ভয় পাচ্ছে, বুঝতে পেরে সে আর কিছু বলে না। পুলিশ পিয়ালকে নিয়ে যাওয়ার পর শিশির দরজা লাগিয়ে স্নিগ্ধার কাছে বসে। মেয়েটা এখনো মেঝেতে বসে
দু হাতে হাঁটু জড়িয়ে ধরে হেঁচকি তুলে তুলে কাঁদছে। শিশির ওর পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে। হাঁটু থেকে ওর মুখ তুলে দু হাতে ওর চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ব্যাস, অনেক হয়েছে। এখন সব ঠিক আছে, আর ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমি তো এখন তোর পাশে আছি। নাকি কেউ তোর কিচ্ছু করতে পারবে না? হুট করে স্নিগ্ধার কি হলো সে জানে না, ঝাঁপিয়ে পড়লো শিশিরের বুকে। দু হাতে পিঠের শার্ট খামচে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। শিশির কি করবে বুঝতে পারছে না। ওর অস্বস্তি হচ্ছে প্রচুর। এর আগে কোনো মেয়ে ওর এত কাছে আসেনি। শিশির আর কিছু না ভেবে ওর মাথায় হাত বুলাতে লাগলো। দেখ স্নিগ্ধা, আমাদের জীবনে চলার পথে অনেক কঠিন সিচুয়েশনের সামনে আসবে। আমাদের সেটার সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করা লাগবে। ভেঙে পড়লে চলবে না। এসব সিচুয়েশন আমাদের শক্ত হতে শেখায়। এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মানছি তোর সাথে আজ যা হয়েছে সেটা প্রত্যেকটা মেয়ের জন্যই চরম যন্ত্রণাদায়ক, কিন্তু ভাব, এর থেকেও যদি খারাপ কিছু হতো তাহলে কি করতিস? মরে যেতাম। শিশির ওর বুক থেকে স্নিগ্ধার মুখটা আলতো করে তুলে বলল, হুশ, এসব কথা বলতে হয় না। এতক্ষণ আমি তোকে কি বোঝালাম, তুই কি একটু বুঝিসনি? স্নিগ্ধার কান্না আস্তে আস্তে থামতে শুরু করেছে, কিন্তু সে এখনো শিশিরকে ছাড়েনি। দুই হাতের মধ্যে বন্দি করে রেখেছে। সে এতক্ষণ শিশিরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, বুঝতেও পেরেছে, কিন্তু ওরা এখন এসব নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। ওকে চুপ করে থাকতে দেখে শিশির আবারও বলল, কি হলো, বুঝিসনি আমার কথা? শিশিরের প্রশ্নে স্নিগ্ধা সূচক মাথা নাড়ল। মানে সে বুঝেছে। শিশির ওর দিকে তাকিয়ে দেখলো মেয়েটার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। কান্নার জন্য চোখ একদম ফুলে গেছে। চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ার কারণে চোখ লাল হয়ে গেছে। শিশির আর কিছু না বলে চুপ হয়ে সেভাবেই বসে থাকলো। রুমের মধ্যে পিনপিন নীরবতা, কোথাও একটু টু শব্দও নেই। জানালা দিয়ে সূর্যের রক্তিম আভা দেখা যাচ্ছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ, বাড়ি ফেরার তারা। কলিং বেল বাজতেই আছে, মনে হচ্ছে বিপরীত পাশের ব্যক্তিটি এক মুহূর্ত দেরি করতে প্রস্তুত নন। শিশির স্নিগ্ধার হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে,